এটা হচ্ছে বেসিক্যালি আমাদের খাদ্য আমরা যখন খাই তখন এটা খাদ্যনালী দিয়ে প্রবেশ করে। খাদ্যনালী যেখান থেকে প্রবেশ করে ওখানে দুটো নালী অ্যাকচুয়ালি থাকে, একটা হচ্ছে খাদ্যনালী, সেটা পেছনের দিকে থাকে। আর সামনের দিকে থাকে আমাদের শ্বাসনালী, যেটা দিয়ে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস, যেটা আমাদের কর্ম হয়। খাদ্যনালীর মধ্যে দিয়ে খাবারটা যখন পাস করে সেখানে আমাদের একটা স্ফিংক্টার থাকে, এটা হচ্ছে আপার ইসোফেজিয়াল স্ফিংক্টার। তার মানে হচ্ছে আপনি যখন খাবারটা খাচ্ছেন সেই খাবারটা একটা নির্দিষ্ট গতিতে অতিবাহিত হয়ে আপনার তখন শ্বাসনালীর ওপরে একটা ছিপি আছে, ওটাকে বলে এপিগ্লটিস। এপিগ্লটিস ওটা চাপা পড়ে যায়, তাহলে আমরা খাদ্যটা যখন শ্বাসনালীতে ঢুকতে পারে না, ঠিক স্পেসিফিক্যালি ওটা খাদ্যনালীতে গিয়ে ওটা প্রবেশ করে। তো সেইখানে যদি আমাদের অন্যমনস্ক কোনো মানুষ থাকে, তো সেখানে আমাদের কি হয়, চোকিং লাগে। চোকিং লাগে কেন? তখন ওই ছিপিটা বন্ধ হয় না বলে সেটা শ্বাসনালীতে খাদ্যটা আমাদের ঢুকে যায় বা খাবারটা ঢুকে যায়, সেক্ষেত্রে আমাদের একটা চোকিং বা তখন একটা কাফ কোল্ড এসে যায়, কাফ একটা সিমটমস আসে। তো খাদ্যনালীর মধ্যে খাবারটা প্রবেশ করার মুখে যে ছিপিটা থাকে সেটাকে আপার ইসোফেজিয়াল স্ফিংক্টার বলে, মানে উপরের দিকের একটা ছিপি। সেই ছিপিটা নির্দিষ্ট গতিতে খাবারটাকে খাদ্যনালীতে প্রবেশ করায়। এবং খাদ্যনালীর নিয়মের মধ্যে যে সেগমেন্টেড মুভমেন্ট বলি আমরা, সেই মুভমেন্টের মাধ্যমে খাদ্যটা আস্তে আস্তে আমাদের নিচের দিকে প্রতিবাহিত হয়ে এটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, মানে যেখান থেকে খাবারটা আমাদের ইসোফেগাস থেকে খাবারটা পাকস্থলী বা স্টমাকে ঢুকবে, সেইখানে মুখে গিয়ে পৌঁছবে। সেই জায়গাটা আরেকটা স্ফিংক্টার থাকে, যেটা আরেকটা ছিপি থাকে, এটাকে আমরা বলি লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার, এলওএস। এই এলওএস টা ভেরি ইম্পর্টেন্ট ইন দিস ডিজিজ। এলওএস টা আমাদের কেন ইম্পর্টেন্ট? কারণ এলওএস টা আমাদের খাদ্যকে একমুখী গতিতে সাহায্য করছে। তার মানে এরকম যে আপনি একটা ঘর থেকে বেরোলেন, সেই দরজাটা দিয়ে বেরোলেন, সেই দরজাটা আবার বন্ধ হয়ে যাবে, মানে আপনি আর ঘরে ওপরে ফিরতে পারবেন না, মানে এই ঘরে আর ঢুকতে পারবেন না। এটা হচ্ছে একমুখী দরজা। এবার খাদ্যদ্রব্য আমাদের ওই একমুখী দরজাটা তখন অন্য সময় বন্ধ থাকছে। আমরা যখন খাবারটা খাচ্ছি তখন আমাদের ব্রেন থেকে একটা কন্ট্রোল আসে যে এই মানুষটা এবার খাবার খাবে, তুমি ছিপিটা খুলে দাও। তখন এলওএসটা লুজ হয়ে যায়, উইক হয়ে যায়, তখন খাদ্যটা আমাদের পাকস্থলীতে গিয়ে প্রবেশ করে। এবার বক্তব্য হচ্ছে পাকস্থলীতে যখন খাবারটা গিয়ে প্রবেশ করলো, তখন পাকস্থলীর একটা নির্দিষ্ট পদ্ধতিতে আমরা যখন একসঙ্গে অনেকটা খাবার খেয়ে নিলাম, সমস্ত খাদ্যদ্রব্য পাকস্থলীতে এসে পৌঁছে গেল। তার মানে স্টমাক আমার পুরো ডাম্পিং হয়ে গেল, আর আমার খাওয়ার ইচ্ছে নেই, এখন আমার খাওয়া শেষ হয়ে গেল। তখন কি হবে, স্টমাকের চারিদিকে দরজা বন্ধ হওয়া দরকার। কারণ স্টমাকের যে পদ্ধতি অফ ডাইজেশন, সেক্ষেত্রে কি হবে, স্টমাক কন্ট্রাকশন হতে শুরু হবে। স্টমাকের ওয়ালে বিভিন্ন রকম মাসল আছে, একটা হচ্ছে লংজিটুডাল মাসল, সার্কুলার মাসল, এইগুলো বিভিন্ন কন্ট্রাকশন করে। যেরকম আমরা রান্না করি, রান্না করলে ধরুন একটা মাছ ভাজা হচ্ছে, মাছ ভাজাটাকে যখন আমরা কড়াইতে ভাজি, আমরা খুন্তি দিয়ে ডান দিকে করি বাঁ দিকে করি, সো দ্যাট পুরো মাছটা যাতে ভাজা হয়। ঠিক আমাদের শরীরেও তাই, প্রত্যেকটা খাদ্যদ্রব্যের সঙ্গে যাতে অ্যাসিড, পেপটিক বা এনজাইমের জুস গুলো যাতে মিক্সিং হয়, সেই জন্য স্টমাকের মধ্যে একটা বিশেষ পদ্ধতিতে খাদ্যদ্রব্যগুলো ডান দিক বাঁ দিক বিভিন্ন দিকে মানে সঞ্চালিত হয়। এই প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই সময় স্টমাকে একটা ইন্ট্রা প্রেসার অনেক বেড়ে যায়, মানে স্টমাকের ইন্টারনাল প্রেসারটা তখন বাড়ে। সেক্ষেত্রে দরজাটা তখন খুব ইম্পর্টেন্ট, এলওএসটা সেই মুহূর্তে যদি খোলা থাকে, তাহলে আপনার কি হবে, খাদ্যদ্রব্যগুলো উপরের দিকে উঠে আসবে। তার মানে দরজাটা আপনার রিভলভিং ডোর হয়ে গেল। তার মানে দরজাটা যেটা একমুখী দরজা ছিল, সেটা একমুখী আর থাকলো না, উপরের দিকে খাদ্যদ্রব্য উঠে চলে এলো। এই জন্য এই জিপিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ফর দ্য জিআরডি রোগ। জিআরডিটা আবার কি? গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। এর মানেটা হচ্ছে খাদ্যদ্রব্যটা পাকস্থলীতে যে না যাওয়ার জায়গায় আপনার পাকস্থলী থেকে খাদ্যদ্রব্যটা খাদ্য নালীতে চলে আসছে। এতে কি অসুবিধা হতে পারে আমাদের? স্টমাক ইজ ফুল কন্টেন্ট উইথ দ্য পেপটিক জুস, যেখানে খাদ্যদ্রব্য সংমিশ্রণ হচ্ছে এবং তার মধ্যে অ্যাসিড কোয়ান্টিটি অনেক হাই থাকবে। এই অ্যাসিড মিশ্রিত পেপটিক জুসটা যদি আমাদের খাদ্যনালীতে এসে পৌঁছে যায়, তাহলে লোয়ার ইসোফেজিয়াল বার্ন হতে শুরু করবে। তার মানে ইসোফেগাস বা খাদ্যনালীর নিচের অংশটা পুড়তে শুরু করবে, যেখানে হাইলি কোরোসিভ হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পাকস্থলীতে থাকে। তো এইটা প্রথম দিকে স্বাভাবিকভাবে হয়তো একবার দুবার হতে থাকছে, পেশেন্ট টলারেট করতে পারছে, বা ইসোফেজিয়াল ওয়ালের আমাদের ইমিউনিটি পাওয়ার স্ট্রং, সেক্ষেত্রে হয়তো পেশেন্টের কোনো সিমটম হবে না। কিন্তু পরবর্তীকালে কি হবে, গ্র্যাজুয়ালি আস্তে আস্তে লোয়ার ইসোফেজিয়াল আলসারেশন বা ইনফ্লামেশন বা পরবর্তীকালে আরো খারাপ ধরনের জিনিসও হতে পারে। এই জন্য এইটাকে তখন বলা হয়, প্রাথমিক দিকে এটা সিমটোমেটিক, পেশেন্টরা নিজেই কমপ্লেন করবে যে আমরা খাবার খাওয়ার
10 মিনিট কি 15 মিনিট পর, ডাক্তারবাবু গলাটা প্রচন্ড জ্বালা করছে আর গলার দিকে কিন্তু টক ঢেকুর উঠে আসছে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মানেটা হচ্ছে আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার কাজ করছে না। এই স্ফিংক্টারটাকে কাজ, যত আপনার অ্যাসিড জুস এর মধ্যে কন্ট্যাক্টে আসবে তত এটা উইক থাকবে। আর আমরা যদি অনেকটা খাবার একসঙ্গে খেয়ে নিই, সেক্ষেত্রে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার কাজ করবে না এবং পেশেন্টের খাদ্যদ্রব্য অ্যাসিড পেপটিক জুস সব উপরের দিকে উঠে ইসোফেগাস বা খাদ্যনালীকে বার্ন করবে, পুড়িয়ে দেবে এবং পরবর্তীকাল ইসোফেগাইটিস বা ইসোফেজিয়াল আলসার বা অনেক সময় এর থেকে আরো খারাপ ধরনের ডিসপ্লাস্টিক চেঞ্জেস হয়ে মানে ম্যালিগনেন্সি বা ব্যারেটস ইসোফেগাস, adenocarcinoma of the esophagus, very very common in our country. প্রাথমিক সিমটম যেটা পেশেন্টরা ইউজুয়ালি কমপ্লেন করে বা সাধারণ মানুষরা কমপ্লেন করে যে আমার খেলেই, এটা কিন্তু ইমিডিয়েটলি প্রবলেম হয় না। এটা খাবার মিনিমাম 15 to 20 মিনিটস পর পেশেন্টের হার্ট বার্ন কমপ্লেন করবে, আমার এই চেস্টটা এখানটা পুরো জ্বলে যাচ্ছে। দিস ইজ কল রেট্রোস্টার্নাল বার্নিং পেন। মানে এই যে আমাদের মাঝখানের যে শক্ত হাড়টা আছে, এর খাদ্যনালীর যে রেডিয়েশন পেন হচ্ছে, আমরা তো এখানে বাইরে থেকে বুঝতে পারবো, এটা জ্বলে যাবে, একদম লঙ্কা বাটার মতন জ্বালা করা। এখানে কিন্তু কলিকি পেন হবে না, একদম লঙ্কা বাটার মতন জ্বালা করবে। জাস্ট এই জ্বালাটা একদম গলা পর্যন্ত, থ্রোট পর্যন্ত চলে আসবে। অনেক পেশেন্টে কমপ্লেন করতে পারে মুখে আমার টক জল চলে আসছে, এটাও একটা কোনো কমপ্লেন আসতে পারে। ফার্স্ট কমপ্লেন হচ্ছে ইমিডিয়েটলি আফটার ফুড নয়, 15 to 20 মিনিট পর পেশেন্ট কমপ্লেন করবে রেট্রোস্টার্নাল বার্নিং পেন। আর গলায় যেন একটা কিছু বেঁধে আছে, ডাক্তারবাবু আমার মনে হচ্ছে গলায় একটা কিছু বেঁধে আছে। এই 2 নম্বর কমপ্লেন। অনেক সময় পেশেন্ট রিলিফ হওয়ার জন্য গলায় আঙুল দিয়েও বমি করে, ভেরি কমন ইন আওয়ার প্র্যাকটিস। পেশেন্টরা গলায় আঙুল দিয়ে ইনডিউস ভমিটিং, দ্যাট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস আর ভেরি ডেঞ্জারাস। কারণ আমি পুরো ইনভাইট করছি অ্যাসিড জুসটাকে বের করে দিতে, এবং এরকম রিপিটেড হতে থাকলে আস্তে আস্তে ইসোফেজিয়াল ওয়াল পুরোটাই বার্ন হবে, মানে পুড়ে যাবে। অতএব এই ফার্স্ট কমপ্লেন হচ্ছে বার্নিং পেন। সেকেন্ড কমপ্লেন হচ্ছে চোকিং, মানে গলায় কিছু আটকে আছে। থার্ড কমপ্লেন হচ্ছে ব্লোটিং অ্যান্ড বার্পিং, মানে পুরো পেটটা একদম টাইট হয়ে থাকে। প্রথমেই জানা উচিত কোনো মেডিসিন নিজে থেকে সেলফ মেডিকেটেড হওয়াটা একদম বাঞ্ছনীয় নয়। কিন্তু এই জন্য আমি আমার প্র্যাকটিসে যেটা পেশেন্টদের আমি সবসময় অ্যাওয়ার করার চেষ্টা করি, লাইফস্টাইল মডিফিকেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পেশেন্টের জীবনযাত্রার ধারণটা এখানে সব থেকে আগে তো জরুরি। দেন কাম টু দ্য মেডিকেশন। মেডিকেশন ইজ দ্য ডক্টর ডোমেন। আমি ডাক্তার দেখাবো, ডাক্তার ওষুধ দেবে, ডাক্তার বুঝবে এর গ্র্যাভিটিটা কিরকম আছে, এর কতটা খারাপের দিকে আছে, সেটা ডাক্তার নিজে ফিল করবে এবং নিজে সেটা ডিসাইড করবে। সাধারণ মানুষের কি করণীয় আছে, আমরা লাইফস্টাইল মডিফিকেশন কিরকম, আমরা খাবার খাবো একসঙ্গে ওভার ডাম্পিং করে খাবার খাবো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন খাবার সেগমেন্টেড খাবো, অল্প অল্প খাবার বাড়ে বেশি করে খাবো। তার মানে আমি যদি সারাদিনে 3টে প্রিন্সিপাল মিল হয়, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এন্ড ডিনার, আমরা কি করব, এই 3টে খাবারটাকে 6টা ভাগে ভাগ করে নেবো। আস্তে আস্তে অল্প পরিমাণে খাবার খাবো, এরকম ব্রেক করে করে খাবো। দ্যাট ইজ ফার্স্ট পয়েন্ট। খাবারের মধ্যে যদি তৈলাক্ত জিনিস বেশি থাকে, যেরকম ফ্যাটি প্রোডাক্ট যদি বেশি থাকে, আমি একসঙ্গে অনেকটা মানে তৈলাক্ত জিনিস বা মাটন খেয়ে নিলাম, বা চিকেনের একটু গ্রেভি প্রিপারেশন বেশি করে খেয়ে নিলাম, বা আমি সাধারণ খাবারই খেলাম, ওভার ডাম্পিং খেয়ে নিলাম, অনেকটা খাবার খেয়ে নিলাম, সেইটা জিনিসটা চলবে না। সেক্ষেত্রে আমাদের ইন্টেস্টিনাল মুভমেন্টটা আরো কমে যায়, সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। মানে আমি ওপরেও যেরকম ক্লিয়ার করব, নিচেও খাদ্যদ্রব্য যাতে নাবে, মানে আমার যে খাবার কোয়ান্টিটি যেটা খাবো সেটাও যাতে আমাদের নিচের দিকে ইন্টেস্টিনের দিকে প্রবাহিত হয়, তাহলে আমার পেটটা হালকা হবে, সেটাও চিন্তা করতে হবে। এই জন্য এখানেও একটু জেনে রাখা দরকার, আমাদের খাদ্যনালী পাকস্থলী থেকে খাবার নাবার সময়টা 3 থেকে 4 ঘন্টা লাগে। তা আমরা যদি খাবারটা খাই তৈলাক্ত, তাহলে এই 3 থেকে 4 ঘন্টাটা বেড়ে গিয়ে 6 ঘন্টায় চলে গেল। তার মানে আপনি একটা খাবার খেলেন, সেটা স্টমাক ক্লিয়ারিং হলো না, স্টমাক ক্লিয়ার হতে 6 থেকে 7 ঘন্টা লেগে গেল যদি তৈলাক্ত খাবার থাকে। স্বাভাবিক খাবার বেশি পরিমাণে খেলে অন্তত 3 থেকে 4 ঘন্টা লাগবে। তার মানে আমি ওভার ডাম্পিং করে খাবো না, এটা সব থেকে প্রায়োরিটি। 2 নম্বর, তৈলাক্ত জিনিসগুলো আমি অ্যাভয়েড করবো। তৈলাক্ত জিনিসের মধ্যে আমাদের প্রায়োরিটি যেটা, অধিক পরিমাণ মাস্টার্ড অয়েল, অধিক পরিমাণে ঘি, অধিক পরিমাণে বাটার, বা প্রচুর পরিমাণে যদি চিকেনের প্রিপারেশন আমরা খাই যেটার মধ্যে বাটার সংমিশ্রণ আছে, বা মাটনের প্রিপারেশন বা বিফ যদি যারা খায় তাদের ক্ষেত্রেও, আমি এইরকম জাতীয় চর্বি জাতীয় খাবার যদি আমরা বেশি খাই, সেক্ষেত্রে আমার একটা এইরকম জাতীয় ডাম্পিং সিনড্রোম ডেভেলপ করবে এবং অধিক পরিমাণে জিনিসটা উপরের দিকে উঠে আসার একটা প্রবণতা। তার মানে আমি ফুড কোয়ালিটি মেনটেন করব, খাবারের কোয়ান্টিটি মেনটেন করব। নেক্সট কাম টু দা নিজের হ্যাবিটস। অনেকেই আছে দেখবেন খাওয়া দাওয়া করলো, খেয়ে দিয়ে শুয়ে পড়লো। দিস ইজ একদম ব্যাড প্র্যাকটিস। দিস ইজ বেসিক্যালি দুপুরবেলার ক্ষেত্রে ফিমেল আর দ্য মোস্ট সাফারার। বেশিরভাগ ক্ষেত্রে হাউস ওয়াইফরা দুপুরবেলা খাওয়া লেট লেট আওয়ার্স করে লাঞ্চ করলো,
করেই তারপরে শুয়ে পড়ছে। দিস ইজ নট দ্য গুড হ্যাবিটস। তার মানে আমার স্টমাক ক্লিয়ার হলো না, আমার স্টমাক ডাম্পিং হয়ে থাকলো, আমি গিয়ে শুয়ে পড়লাম, সো দ্যাট ইন্টেস্টাইনাল মুভমেন্ট আরো কমে গেল। তাহলে এই যে ডাম্পিং স্টমাক, সেটা পুরোটাই রিফ্লাক্স হবে, উপরের দিকে উঠে আসবে। আমাদের একটা কুঁজো চিন্তা করুন, স্টমাকটা যদি একটা কুঁজো হয়, তো স্টমাকটা কুঁজোটা যদি হেলিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? কুঁজোর মুখে যদি ছিপিটা না থাকে, বা ছিপিটা যদি হালকা চাপা থাকে, তাহলে কি হবে? কুঁজো থেকে জলটা বেরিয়ে আসবে। সেই রকম আমাদের স্টমাকের পুরো মেটেরিয়াল উপরের দিকে উঠে আসবে, এবং পেশেন্ট কমপ্লেন করবে বুকে ব্যথা করছে, গলা জ্বালা করছে, ভেরি কমন কমপ্লেন। তার মানে আমার হ্যাবিটসটা আমাকে চেঞ্জ করতে হবে। রাত্রিরেও একই সেম, ডিনারের পর আমরা ছেলেরা যারা কাজে ব্যস্ত থাকে, ডিনারের পর এসে লেট নাইট করে ফিরলো, বা ডিনার লেট করে করলো, খেয়ে খেয়ে শুয়ে পড়লো। দিস ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। আমাদের প্র্যাকটিসে বা আমাদের যেটা শিডিউল করা আছে, মিনিমাম খেতে মানে রাত্রিরে ডিনারের মিনিমাম 2 ঘন্টা পর শুতে হবে আপনাকে। খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে শোয়া যাবে না, ফুল স্টমাক করে একদম কোনোভাবেই শোয়া যাবে না। তাহলে আমি রাত্রিরে খাওয়া দাওয়া করবো বাই 9 o'clock, সেক্ষেত্রে আমরা 11টায় গিয়ে শুতে যাবো। ভেরি গুড হ্যাবিটস। একটু যাওয়ার আগে একটু হাঁটাচলা করবো। আমার পশ্চার শুড বি 90 ডিগ্রি, পশ্চার শুড নট বি ফ্ল্যাট। এইটার এটা মানতে হবে। ফোর্থ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার প্র্যাকটিস, দের ইজ অ্যালকোহল কনজাম্পশন অ্যান্ড স্মোকিং। The addiction level is very now rampantly increasing in male population, also going to rampant increase in the female population also. আমি যদি অ্যালকোহল বেশি করে নিই, তাহলে অ্যালকোহল ইজ এ ভেরি হাই ক্যালোরি প্রোডাক্ট। তো অ্যালকোহল বেশি করে নিলে স্টমাকের এমটিং যাই হোক, কিন্তু স্টমাক ডাম্পিং হয়ে থাকবে, এবং আমি বেশি করে ক্যালোরি নিলে আমার স্টমাক থেকে রিফ্লাক্স হওয়ার চান্সেস আরো বাড়বে। তো আমি আর স্মোকিং ইজ ভালো ডেট্রিমেন্টাল এফেক্ট। স্মোকিং ইজ ভেরি ইন্টেস্টিনাল ওয়াল ড্যামেজ হবে, এবার আমাদের স্টমাক ভালো ড্যামেজ হবে, গলার দিকে রিফ্লাক্সের চান্সেস আরো বাড়বে। তার মানে আমার অ্যাডিকশন কাট ডাউন করতে হবে, ফুড হ্যাবিট ঠিক করতে হবে, আমার পার্সোনাল লাইফস্টাইল ঠিক রাখতে হবে। দিস ইজ these are the main primary approach should be taken by the every population. And next then come to the medication. Medication is the domain of the doctor. Self medication is highly not accepted. ফ্র্যাঙ্ক জিআরডি আমার হয়ে থাকে, মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার। পেশেন্টের ডায়াগনোসিস আগে ইম্পর্টেন্ট, তারপরে আমি তো লাইফস্টাইল মডিফিকেশনটা বললাম, তারপরে ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট। ডায়াগনোসিসটা মানে আমার অ্যাকচুয়াল জিআরডি আমি কি করে জানতে পারবো কি করে হয়েছে। এতে বেসিক কিছু ইনভেস্টিগেশন আছে যেখানে আমি জানতে পারবো জিআরডি। তার মানে আমার গলার ছিপিটা কাজ করছে না। তার মানে আমার গলার ছিপিটা না কাজ করলে খাদ্যদ্রব্য সব উপরে উঠে আসছে, গলা জ্বালা করছে, গলাটা আমার বার্ন হচ্ছে, আমি শারীরিক ভাবে আমি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিভিন্ন রোগের শিকার হচ্ছে। তার মানে আমাকে এটা জানতে হবে, বেসিক কয়েকটা ইনভেস্টিগেশন এতে আছে, যেটা হচ্ছে আমাদের প্রাইমারি ইনভেস্টিগেশন, যেটা ইসোফেজিয়াল ম্যানোমেট্রি বলে একটা পরীক্ষা হয়, যেটা খুব স্পেসিফিক সেন্টারে হয়। তার মানে গলার ভেতরে আমাদের একটা পিএইচ ভ্যালু বলে একটা কথা আছে। গলার একটা ইসোফেগাস বা খাদ্যনালীর একটা পিএইচ ভ্যালু আছে, আবার পাকস্থলীর একটা পিএইচ ভ্যালু আছে, মানে আমি অ্যাসিডিক কি অ্যালকালাইন একটা পিএইচ ভ্যালু বলে এটাকে, আবার ইন্টেস্টিনের একটা পিএইচ ভ্যালু আছে। তো পিএইচ ভ্যালু দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের কোন টাইমে একটা ডিভাইস ইন্ট্রোডিউস করে দেওয়া হবে। সেই ডিভাইস থেকে বাইরের মেশিনের মাধ্যমে বোঝা যাবে যে কোন টাইম বেসিক্যালি আপনার ওটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, বা কোনো সময় অ্যালকালাইন হচ্ছে। তার মানে অ্যাসিডিক বেশি থাকলে তার মানে বোঝা যাবে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট, আপনার স্টমাক থেকে জুসটা উপরে উঠে আসছে। এটা একটা ইসোফেজিয়াল ম্যানোমেট্রি বলে একটা প্রসিডিওর হয়। আরেকটা প্রসিডিওর আমাদের খুব কমনলি আমরা করি, আপার জিআই এন্ডোস্কোপি। আপার জিআই এন্ডোস্কোপির দ্বারাও আমরা বুঝতে পারি পেশেন্টদের কোন রকম ইসোফেজিয়াল বার্ন হচ্ছে কিনা, বা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার যেটা বললাম এলোভেস, সেই জায়গাটা কোনো উইক ডেভেলপ করছে কিনা। তার ল্যাক্স এলিয়েস আমরা বলি ওটাকে। তার মানে হচ্ছে চিপিটা ঠিক মতন চাপা পড়ছে না, চিপিটা অর্ধ খোলা অবস্থায় থেকে থাকছে। কিন্তু ভেরি ব্যাড মানে আউটকাম। তখন সমস্ত অ্যাসিড জুস গুলো উপরের দিকে উঠে আসবে। তো সেই জন্য এন্ডোস্কোপির মাধ্যমে আমরা কটা জিনিস দেখতে পারি, যেটা লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটারটা কিরকম আছে সেই পজিশনটা যেমন দেখবো, পাকস্থলীর ভেতরের এনভায়রনমেন্টটাও আমরা দেখতে পারি, এবং সেখান থেকে যদি কোনো বায়োপসি নিতে হয় সেটাও নিতে পারবো। আর ইসোফেগাস বা খাদ্যনালীর লোয়ার পার্টে যেখানে বার্ন হচ্ছে, অ্যাসিড বার্ন, সেটা কোনো চেঞ্জেস হচ্ছে কিনা গ্র্যাজুয়ালি, বা সেইখানকার ওয়াল চেঞ্জেস হচ্ছে কিনা সেটা জানার জন্য আমরা ওখান থেকে একটা বায়োপসি নিতে পারবো। এই বায়োপসি গুলো নিয়ে আমরা অ্যাসেস করতে পারবো যে ইসোফেজিয়াল কোয়ালিটি কিরকম চেঞ্জেস হচ্ছে। এইটা একটা পার্ট। আর আগেকার দিনে বেরিয়াম সোয়ালো হতো, একটা এক্স রে প্রসিডিওর ছিল, সেটা এখন খুব একটা সিগনিফিকেন্টলি হয় না। আগে আমরা করতাম যখন আমাদের হাতে এন্ডোস্কোপি বা এত মডার্ন ডিভাইস আসেনি। এইটা হচ্ছে আপনার ইমেজিং সেকশনের মধ্যে। এই সময় এখানে একটা জিনিস বলে রাখি, কোন আল্ট্রাসোনোগ্রাফি বা লোকে ভুলভাল করায় সিটি স্ক্যান এমআরআই, এগুলো করে কিন্তু জিআরডি বোঝা যায় না। জিআরডি অ্যাকচুয়ালি
রিফ্লাক্স ডিসঅর্ডার, এটা বেসিক্যালি ফাংশন গুলো উইক হয়ে যাচ্ছে, সেই জায়গাটা জানতে গেলে আপনার ইসোফেজিয়াল ম্যানোমেট্রি, তারপরে আপনার এন্ডোস্কোপি, এই প্রসিডিওর গুলো খুব ইম্পর্টেন্ট, যেটা একমাত্র ডাক্তারবাবুই করতে পারবেন। পেশেন্ট ব্লাড টেস্টের মধ্যে খুব সিগনিফিকেন্ট এটা হয় না কিছু, তাও আমরা ব্লাড টেস্ট কিছু কিছু ক্ষেত্রে করি, কমপ্লিট হিমোগ্রাম পেশেন্টের দেখা হয়, কারণ হিমোগ্লোবিন ড্রপ করছে কিনা এটা দেখার জন্য, ইনফ্ল্যামেটরি পিকচার আছে কিনা দেখার জন্য সিআরপি বলেও আমরা টেস্ট করাই। এগুলো হচ্ছে ইনভেস্টিগেশনের মধ্যে বেসিক্যালি পড়ে। রিগার্ডিং ট্রিটমেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। ট্রিটমেন্টটার আমরা ইনিশিয়াল পার্টটা বলি, যেটা পেশেন্টরা করবে, আর যেটা ডাক্তাররা করবে সেটা ডাক্তারদের পার্ট, ডায়াগনোসিস করে ডাক্তারবাবুরা করবেন। প্রথম কথা হচ্ছে এইগুলো হচ্ছে পেশেন্টকে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা আমি প্রথমে বললাম, পেশেন্টকে জীবনযাত্রার ধরনটা সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। তা না হলে জিআরডি থেকে পেশেন্ট কিন্তু ব্যারের ইসোফেগাস এবং ইসোফেগাল কার্সিনোমা বা ক্যান্সার পর্যন্ত ডেভেলপ করবে, এটা কিন্তু খুব প্রথমেই মাথায় আনতে হবে। এবং এটা ভয় ভীতির ব্যাপার নেই, কিন্তু অ্যাওয়ারনেসটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে অ্যাওয়ারনেসটা ভীম, র্যাম্পেন্টলি আমরা বাইরে থেকে কোনো ওষুধ কিনে খাবো না। যেটা আপনি করতে পারেন আপনার প্র্যাকটিস, আমাদের প্র্যাকটিসে আমি সকলকে অ্যাওয়ার করি, আপনি যেটা রাখতে পারেন, আপনি বাড়িতে একটু অ্যান্টাসিড প্রিপারেশন রাখতে পারেন। আপনার অ্যাসিড সাপ্রেশন বা অ্যাসিডিক জুস যেটা উঠছে, সেটা ডেফিনেটলি অ্যান্টাসিড খেলে, বা অনেক সময় বার্নিং পেন হয়, সেক্ষেত্রে আপনি একটু অক্সিটেকেন কম্বিনেশন দিয়েও পাওয়া যায় বাজারে। সেক্ষেত্রে অ্যানাস্থেটিক অ্যান্টাসিড বলি আমরা সেটা, সেই অ্যান্টাসিড প্রিপারেশন গুলো খেলে, এটা ভেরি শর্ট অ্যাক্টিং অবশ্য, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে পেশেন্টের রিলিফ দিয়ে দেবে। এটা ছাড়া আমাদের কাছে এই মুহূর্তে একটা ভালো প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়েছে, এটা সোডিয়াম অ্যালজিনেট কম্বিনেশন। সোডিয়াম অ্যালজিনেট একটা র্যাপ প্রিপারেশন, এটা বেসিক্যালি, এটা র্যাপ প্রিপারেশন মানে হচ্ছে আপনার অ্যাসিড জুসটাকে ও একটা ব্যারিয়ার ক্রিয়েট করে দেবে। তো অ্যাসিড জুসটা আপনার ও খাদ্যনালীতে আর উঠতে পারবে না, তার মানে আপনাকে একটা চাপা দিয়ে দেওয়া হলো নিজ স্টমাকে। তার মানে আপনার যত আপনি খাবার খেয়েছেন, অ্যাসিড জুসটা ওই চাপার মধ্যে দিয়ে ভেতরে থাকলো, সো দ্যাট এটা উপরের দিকে আর উঠতে পারলো না। তাহলে এটা উপরের দিকে যদি না উঠতে পারে, তাহলে আপনার রিফ্লাক্সটাও কমে গেল, এবং খাদ্যনালীর ভেতরটা যেটা বার্ন হয়েছে সেটাও আস্তে আস্তে শুকোবার সময় পেল। তো সেটা যত শুকোবে তত আপনি রিলিফ পাবেন। এটা গেল পেশেন্টের কাছে, এগুলো আমরা রাখতে বলি সবসময়। এই পেশেন্টের কাছে এই অ্যান্টাসিড আর প্রিপারেশন গুলো বিভিন্ন নামে পাওয়া যায় এগুলো বাজারে। এটা আপনি র্যাম্পেন্ট ইউজ করতে পারেন, খাওয়া দাওয়ার আধ ঘন্টা পর ইউজ করলেন, করে 2 ঘন্টা জল খেলেন না, তাতে কিন্তু রিলিফটা অনেক বেটার হবে। আর এই হচ্ছে ব্যাপার। আর ডাক্তারদের হাতে প্রধান অস্ত্র এই মুহূর্তে, যদি জিআরডি ডায়াগনোসড হয়, যদি দেখা যায় যে ওখানে ইসোফেজিয়াল বার্ন হচ্ছে, ইসোফেজিয়াল আলসার হচ্ছে, ডেফিনেটলি প্রাইমারি মেজারমেন্ট হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, যেটা আপনাকে প্রথমেই বললাম, এটা তো আগে মানতে হবে।